ভাবলে দেখা যায় কোনো আগাম সতর্কতা ছাড়াই হঠাৎ করে স্বপ্নের চাকরিটা চলে গেল, অথবা ধরুন যে মানুষটাকে সবচেয়ে বেশি বিশ্বাস করা হয়েছে সে হঠাৎ করেই কোনো কারণ না দেখিয়ে সম্পর্ক ভেঙে দিল। হ্যাঁ, ঠিক এমন অপ্রত্যাশিত পরিস্থিতিতেই মানুষ সবচেয়ে বেশি দিশেহারা হয়ে যায়। একদম। আর তখন সাধারণত কি করা হয়? হয়তো কোনো থেরাপিস্টের কাছে যাওয়া হয়, বা ঘন্টার পর ঘন্টা মোটিভেশনাল পডকাস্ট শোনা হয়। ইন্টারনেট ঘেটে বাঁচার রসদ খোঁজার একটা মরিয়া চেষ্টা চলে, মানে কোনো টেড টক থেকে ইন্সপিরেশন খোঁজা আর কি। কিন্তু আজ যদি বলি জীবনের এই সবচেয়ে রূঢ় বা অন্যায্য পরিস্থিতিগুলোর সঙ্গে ডিল করার একটা নিখুঁত সার্ভাইভাল গাইড লেখা হয়েছিল আজ থেকে 1 শতাব্দীরও বেশি সময় আগে। বাপরে, 1 শতাব্দী আগে? হ্যাঁ, আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই গাইড যিনি লিখেছিলেন তাকে সাধারণত রোম্যান্টিক গান বা প্রকৃতির বন্দনার জন্যই বেশি চেনা যায়। বিষয়টা সত্যি অবাক করার মতো, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে শান্তিনিকেতন বা আধ্যাত্মিক কোনো কবিতা। ঠিক, মনে হয় তিনি যেন জাগতিক কাঠিন্য আর এই রূঢ় বাস্তব থেকে অনেক দূরের কোনো মানুষ। কিন্তু আমাদের আজকের সোর্স মেটেরিয়ালটা তার সেই পরিচিত ইমেজের সম্পূর্ণ বিপরীত। আর আজকের এই ডিপ ড্রাইভে আমাদের ফোকাস ঠিক সেখানে। আমরা কথা বলছি 1900 সালে, মানে 1307 বঙ্গাব্দে প্রকাশিত খনিকা কাব্যগ্রন্থের অত্যন্ত বিখ্যাত একটি কবিতা বোঝাপড়া নিয়ে। হ্যাঁ, আর যারা ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনা করেছে তারা অনেকেই হয়তো জানে যে এটি 8ম শ্রেণীর বাংলা সিলেবাসের একটা অংশ। ঠিক তাই, কিন্তু এখানেই আমাদের আজকের আলোচনার আসল ক্যাচ। এটা শুধু স্কুলের বাচ্চাদের জন্য লেখা কোনো নীতিবাক্যের সংকলন নয়। একদমই নয়। এর গভীরে প্রবেশ করলে দেখা যাবে এটা তীব্র হতাশায় ভোগা মানুষের জন্য একটা চরম বাস্তববাদী মনস্তাত্ত্বিক গাইডলাইন। আমাদের আজকের মিশনই হল রবীন্দ্রনাথের সেই রোম্যান্টিক খোলসটা সরিয়ে জীবনের অপ্রত্যাশিত ধাক্কাগুলোকে সামলানোর যে পথ তিনি দেখিয়েছেন সেটা ডিকোড করা। এই ডিকোডিংয়ের কাজটা শুরু করার আগে আমাদের বুঝতে হবে কেন তিনি এই নির্দিষ্ট সময়ে এমন একটা লেখা লিখেছিলেন। কোনো বিশেষ প্রেক্ষাপট ছিল কি? আসলে খনিকা কাব্যগ্রন্থের এই সময়টাতে তার নিজস্ব জীবন দর্শনে একটা বড়সড় পরিবর্তন আসছিল। তিনি খুব সহজ ভাষায় কিন্তু ভীষণ গভীর একটা মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে জীবনের সীমাবদ্ধতাগুলোকে দেখতে শুরু করেছিলেন। আচ্ছা। রচনার শুরুতেই একটা ধ্রুবপদ বা রিফ্রেন আছে, মনেরে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লাও সহজে। সত্যেরে লাও সহজে। হ্যাঁ, এই সত্য শব্দটা এখানে কোনো আধ্যাত্মিক সত্য নয়, এটা হলো মানুষের স্বভাবের আর জীবনের অন্যায্যতার এক চরম রূঢ় সত্য। এই অন্যায্যতার জায়গাটাতে একটু ফোকাস করা যাক। ছোটবেলা থেকে তো একটা ধারণা নিয়ে বড় হওয়া হয় যে জীবন একটা ট্রানজ্যাকশন বা লেনদেনের মতো। ঠিক, আমি 100 ভাগ দিলে আমাকেও 100 ভাগ ফেরত পেতে হবে। হ্যাঁ, আমি যদি কারোর জন্য ভালো কিছু করি তবে তারও উচিত আমার জন্য ভালো কিছু করা। এই যে ফেয়ারনেস বা ন্যায্যতার প্রত্যাশা, এটাই তো সবচেয়ে বেশি ভোগায়, তাই না? একদম তাই। মানুষের মস্তিষ্ক আসলে এভাবেই কাজ করে। সাইকোলজিতে এটাকে বলা হয় জাস্ট ওয়ার্ল্ড ফ্যালাসি। জাস্ট ওয়ার্ল্ড ফ্যালাসি একটু বুঝিয়ে বলা যাবে? মানে আমরা অবচেতনভাবেই ধরে নিই যে পৃথিবীটা ন্যায্য এবং ভালো মানুষের সাথে সবসময় ভালোই হবে। কিন্তু রবীন্দ্রনাথ এই জায়গাটাতেই সবচেয়ে বড় আঘাতটা করেছেন। কিভাবে? তিনি খুব স্পষ্টভাবে বলছেন, কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। মানে এই পৃথিবীতে সবাই সবার জন্য নয়। ঠিক, আমরা হয়তো কারোর জন্য নিজেদের সবটুকু উজাড় করে দিলাম, কিন্তু সেই মানুষটা হয়তো সিকি পয়সারও দাম দিল না। আবার এমনও তো হতে পারে কেউ হয়তো আমাদের জন্য নিবেদিত প্রাণ, অথচ আমরা তাকে পাত্তা দিচ্ছি না। একদম, দুটোই সত্যি। এই ব্যাপারটা বর্তমান যুগের কর্পোরেট অফিস পলিটিক্স বা সোশ্যাল মিডিয়ার বন্ধুত্বের সাথে মারাত্মকভাবে মিলে যায়। অফিসে বা বন্ধুমহলে তো আশা করা হয় যে সবাই সাপোর্ট করবে। হ্যাঁ, সবাই ভাবে আমি তো কারোর ক্ষতি করিনি, তাহলে অন্যেরা কেন আমার ক্ষতি করবে? আর এই প্রত্যাশা না মিললেই ডিপ্রেশন চলে আসে। কিন্তু রবীন্দ্রনাথের মতো একজন কবির পক্ষে কি এটা একটু বেশি সিনিক্যাল বা নৈরাশ্যবাদী শোনাচ্ছে না? কেন নৈরাশ্যবাদী মনে হচ্ছে? কারণ তিনি সরাসরি বলে দিচ্ছেন যে মানুষ স্বার্থপর এবং এটাই স্বাভাবিক। আসলে এটাকে নৈরাশ্যবাদ বলা যায় না, এটা হলো ক্লিয়ার আইড রিয়েলিজম বা একদম স্বচ্ছ বাস্তববাদ। আচ্ছা, নৈরাশ্যবাদ মানুষকে হতাশার দিকে ঠেলে দেয়, কিন্তু এই বাস্তববাদ মানুষকে
অযথা প্রত্যাশার চাপ থেকে মুক্তি দেয়। তিনি শুধু অন্যদের স্বার্থপরতার কথাই বলছেন না, তাহলে আর কি বলছেন? তিনি আমাদের নিজেদের আয়নার সামনে দাঁড় করিয়ে দিচ্ছেন। তিনি বলছেন, তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। বাপরে! তার মানে আমরা নিজেরাও ধোয়া তুলসী পাতা নই। একদমই তাই। এই স্বার্থপরতা, এই একে অপরকে ঠকানো, এটা ইতিহাস জুড়েই চলে আসছে। মানে আমরা যখন এই অসমতা বা স্বার্থপরতাকে মানধাতার আমল থেকে চলে আসা একটা স্বাভাবিক বিবর্তনীয় নিয়ম হিসেবে মেনে নেব, তখন ওই সব কিছু ন্যায্য হওয়ার প্রত্যাশার চাপটা মস্তিষ্ক থেকে কমে যাবে। ঠিক ধরেছেন। মানুষ তো কষ্ট পায় কারণ সে ভাবে, আমি একা কেন এমন পরিস্থিতির শিকার হলাম। আর ঠিক ওই জায়গাটাতেই মানসিক প্রস্তুতি দরকার। আমরা নিজেদের একটু বেশি স্পেশাল ভেবে নিই, কিন্তু সত্য হলো তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। এই পৃথিবীতে কেউই এত স্পেশাল নয় যে তার গায়ে কোনো আঁচড় লাগবে না। মানুষের এই সীমাবদ্ধতা আর পৃথিবীর এই রূঢ় নিয়ম, এই পুরো প্যাকেজটাকে মেনে নেওয়াই হলো সত্যের এলাও সহজে। এই মানসিক প্রস্তুতিটা থাকলে কেউ বেইমানি করলে বা ঠকালে সেটাকে আর পার্সোনাল অ্যাটাক বলে মনে হয় না। একদম না, বরং মানুষের স্বভাবের একটা সাধারণ দিক বলে মনে হয়। বুঝলাম, ব্যাপারটা ভীষণ লজিক্যাল। কিন্তু এরপর একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আসে। কিরকম? ধরুন, মেনে নেওয়া হলো মানুষ স্বার্থপর, জীবন আনফেয়ার। কিন্তু এমন তো অনেক সময় হয় জীবনে সব ঠিকঠাক চলছে, সব বাধা পার হয়ে একদম সেফ জোনে চলে আসা গেছে। হ্যাঁ, আর ঠিক তখনই সবচেয়ে বড় বিপদটা ঘাড়ের ওপর এসে পড়ে। ঠিক, কোনো শত্রু নয়, স্রেফ পরিস্থিতির কারণে। এই ব্যাপারটা কেন ঘটে? আমাদের সোর্স মেটেরিয়ালে কিন্তু এই ভয়ঙ্কর অপ্রত্যাশিত বিপদের কথাও বলা হয়েছে। হ্যাঁ, এবং এই অপ্রত্যাশিত বিপদের জন্যই রবীন্দ্রনাথ তার বিখ্যাত জাহাজডুবির মেটাফোরটা ব্যবহার করেছেন। জাহাজডুবি, লাইনগুলো কি ছিল? তিনি বলছেন, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। ও আচ্ছা, মানে অনেক ঝড়ঝাপটা পার হয়ে যখন মনে হচ্ছে এই তো সুখের বন্দরে পৌঁছে গেছি, তখনই জলের তলায় লুকিয়ে থাকা একটা পাহাড়ে ধাক্কা লাগলো। একদম তাই। বিপদটা বাইরে থেকে এলো না, আকাশ থেকেও পড়ল না, এলো এমন একটা জায়গা থেকে যেটা জানাই ছিল না। বাপরে, এই মেটাফোরটা বর্তমান সময়ের জন্য এতটাই রিলেটেবল যে গায়ে কাটা দেয়। কেন? কি মনে হচ্ছে আপনার? ধরুন, কেউ অনেক কষ্টে বহু রিজেকশন পার করে একটা ইন্টারভিউ ক্লিয়ার করে স্বপ্নের চাকরিটা পেল। সে ভাবল, ব্যাস, এবার লাইফ সেট, সব ধার দেনা শোধ হবে। আর ঠিক পরের মাসেই হঠাৎ করে গ্লোবাল ইকোনমির কারণে কোম্পানি লে অফ বা ছাঁটাই শুরু করল। কোনো ওয়ার্নিং নেই, ওই কর্মীর কোনো ব্যক্তিগত দোষও নেই। হ্যাঁ, তখন তো মানুষের মনে হয় পৃথিবীর ওপর রাগ করে চিৎকার করি, সিস্টেমকে গালাগালি দিই। ঠিক, যখন কোনো ব্যক্তিগত দোষ ছাড়া এমন বড় বিপর্যয় আসে, তখন প্রথম রিয়াকশনই হয় ক্ষোভ। ভাগ্যের সাথে ঝগড়া শুরু হয়ে যায়। কিন্তু সোর্স মেটেরিয়ালের মনস্তাত্ত্বিক অন্তর্দৃষ্টি বলছে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? লে অফের ক্ষেত্রে তো বসের সাথে বা কোম্পানির সাথে ঝগড়া করে লাভ নেই। একদম না, কারণ লড়াইটা একটা ম্যাক্রো ইকোনমিক শিফটের সাথে। এই লুকিয়ে থাকা পাহাড় বা আইসবার্গের সাথে তো ঘুষি মেরে জেতা যায় না। আর এই রাগ বা ক্ষোভ প্রকাশ করতে গিয়েই সব এনার্জি নষ্ট হয়ে যায়। ঠিক তাই। কিন্তু এই এনার্জি নষ্ট করার প্রসঙ্গেই আমার একটা বড় খটকা আছে। আমি এখানে এই সোর্স মেটেরিয়ালের একটা লাইনকে একটু চ্যালেঞ্জ করতে চাই। আচ্ছা, বলুন। এখানে বলা হচ্ছে, ভেসে থাকতে পার যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এই বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও, এটা কি সরাসরি হাল ছেড়ে দেওয়ার কথা বলছে না? মানে কোনো প্রতিবাদ না করে হার মেনে নিয়ে তলিয়ে যাওয়া? এই প্রশ্নটা ওঠা খুবই স্বাভাবিক। আপাত দৃষ্টিতে এটাকে হাল ছেড়ে দেওয়া বা সারেন্ডার করা মনে হতে পারে। রবীন্দ্রনাথের মতো একজন মানুষ কেন এমন প্যাসিভ বা নিষ্ক্রিয় হয়ে যাওয়ার উপদেশ দেবেন? কারণ এর পেছনের সাইকোলজিটা যদি আমরা দেখি, এটা মোটেই হার মানা নয়। এটাকে আধুনিক মনোবিজ্ঞানে বলা হয় র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্স। র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্স মানে? ডুবে যাওয়া মানে এখানে মৃত্যু নয়। এর মানে হলো অপ্রত্যাশিত বিপদে অযথা হাত পা ছুঁড়ে প্যানিক করে নিজের ফোকাস এবং এনার্জি নষ্ট না করা। একটু খুলে বলা যাবে ব্যাপারটা? মানে
জল যখন গলা পর্যন্ত চলে এসছে তখন হাত পা না ছুড়লে তো বাঁচা যাবে না। ধরুন কেউ সত্যি সত্যি গভীর জলে পড়ে গেছে এবং সাঁতার জানে না, সে যদি প্যানিক করে হাত পা ছোড়ে তবে অনেক তাড়াতাড়ি ডুবে যাবে। কারণ শরীর দ্রুত অক্সিজেন শেষ করে ফেলবে। একদম ঠিক। কিন্তু সে যদি রিল্যাক্স করে পরিস্থিতির ভয়াবহতাটা বিনা বাক্যে মেনে নেয় তবে ভেসে থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায়। ও আচ্ছা। যখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে তখন সেই সত্যটাকে মেনে নেওয়াটাই টিকে থাকার প্রথম শর্ত। যদি মেনে না নেওয়া হয় যে ডোবা শুরু হয়েছে তবে নিজেকে বাঁচানোর পরবর্তী যৌক্তিক পদক্ষেপটা নেওয়া যাবে না। দারুণ পয়েন্ট। মানে খামোখা পরিস্থিতির সাথে যুদ্ধ না করে গ্র্যাভিটিটাকে মেনে নেওয়া। একদম। কনসেপ্টটাকে আরও মজবুত করতে বলা হয়েছে, শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি। বিপদ আসলে সেখানেই আসে যেখানে আমরা সবচেয়ে নিরাপদ বোধ করি। ঠিক। এই লুকিয়ে থাকা পাহাড়গুলোকে জীবনের একটা সাধারণ ঘটনা হিসেবে দেখলে তবেই মাথা ঠান্ডা রেখে আবার নতুন করে শুরু করার কথা ভাবা যায়। এই অপ্রত্যাশিত বিপদে ডুবে যাওয়া বা ধাক্কা খাওয়ার পর কিভাবে আবার মাথা তুলে দাঁড়ানো যায়, জীবনের সৌন্দর্য খুঁজে পাওয়া যায়, সেটা কিন্তু একটা বিশাল বড় চ্যালেঞ্জ। অবশ্যই বড় চ্যালেঞ্জ। কারণ ধাক্কা খাওয়ার পর তো প্রথম প্রবৃত্তি হয় নিজেদের একটা খোলসের ভেতর ঢুকিয়ে ফেলা, আর এই সোর্স ম্যাটেরিয়ালের পরবর্তী অংশগুলো ঠিক এই বিষয়টা নিয়েই ডিল করে। সত্যি বলতে ধাক্কা খাওয়ার পর দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত তা নিয়ে এখানে খুব প্র্যাকটিক্যাল কথা বলা হয়েছে। যেমন আমরা সবাই চাই অন্যেরা আমাদের মতো করে ভাবুক, আমাদের ছাঁচে নিজেদের ফেলে দিক, আর সেটা হয় না বলেই যত সংঘাত। সোর্স মেটেরিয়ালে খুব সহজ করে বলা হয়েছে, তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। ঠিক তাই। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। বাপরে, এই লাইনটা তো প্রতিদিনের ইগো ক্ল্যাশের একদম নিখুঁত ছবি। সবাই ভাবে সেই সব সময় ঠিক। আর এরপর যেটা বলা হয়েছে, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। সামান্য একটু আপোষ করা, একটু ইগো সরিয়ে রেখে মানিয়ে নেওয়ার উপর জোর দেয়া হয়েছে। কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এর পরের বিষয়টা। কোনটা? যখন খুব বড় কোনো আঘাত আসে বা প্রিয়জন চলে যায় তখন মানসিক অবস্থা কেমন হয়? পুরো পৃথিবীটাকে ওই ছোট্ট দুঃখের লেন্স দিয়ে দেখা শুরু হয়। আর ঠিক এই মানসিকতাটা ভাঙার জন্য পৃথিবীর বিশালত্বটাকে সামনে আনা হয়েছে। এখানে বলা হচ্ছে, যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। বিশ্বভুবন মস্ত ডাগর। হ্যাঁ, একজন মানুষ, একটা চাকরি বা একটা সুযোগ চলে যাওয়া মানেই পৃথিবী থেমে যাওয়া নয়। একটু চোখ খুলে তাকালে দেখা যাবে আকাশ এখনো নীল, ভোরের আলো এখনো সমান সুন্দর। পৃথিবী তার নিজের নিয়মেই চলছে, কিন্তু সত্যিই কি সেটা দেখা যায়? এই জায়গাটা নিয়ে বর্তমান যুগের ভিকটিম মেন্টালিটির একটা তুলনা টানা যেতে পারে। ওই নিজেকে সর্বদা ভিকটিম ভাবার প্রবণতা। একদম। আজকাল নিজেদের দুঃখটাকে এত বড় করে দেখা হয় যেন এর চেয়ে বেশি কষ্ট পৃথিবীতে আর কারো নেই। সোশ্যাল মিডিয়ায় এই স্যাডনেস বা দুঃখকে গ্লোরিফাই করার একটা অদ্ভুত ট্রেন্ড তৈরি হয়েছে। হ্যাঁ, মানুষ নিজের কষ্টের গল্পগুলোকে বারবার রিপিট করে। সাইকোলজিতে এটাকে রুমিনেশন বলা হয়। রুমিনেশন মানে একই নেতিবাচক চিন্তা বারবার করা। ঠিক তাই। আর সোর্স মেটেরিয়ালে খুব কড়া ভাষায় এই মানসিকতা সম্পর্কে সতর্ক করা হয়েছে। কি বলা হয়েছে? বলা হচ্ছে, নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। মানে নিজের দুঃখের ছায়াটাকে এত বড় করে ফেলা যে চারপাশের কোনো আলো আর দেখা যায় না। হ্যাঁ, আর এটাকে বলা হয়েছে নিজের পায়েই কুড়ুল মারা। কেউ যদি ভাগ্যের সাথে অনবরত ঝগড়া করতে থাকে আর নিজেকে সারাক্ষণ ভিকটিম প্রজেক্ট করে, তবে সে নিজেরই সবচেয়ে বড় ক্ষতিটা করে। এই আত্মধ্বংসের হাত থেকে বাঁচার উপায় কি তাহলে? উপায় হলো পার্সপেক্টিভ বা দৃষ্টিভঙ্গির পরিবর্তন। যখন মানুষ সত্যি মৃত্যুর মুখোমুখি হয় তখন তার উপলব্ধিটা কেমন হয়? মৃত্যুর মুখোমুখি। হ্যাঁ, সোর্স মেটেরিয়ালের একটা জায়গায় খুব গভীর একটা কথা আছে, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। ও, কি অসাধারণ রিয়ালিটি চেক। একদম। যখন বোঝা যায় যে সময় সীমিত, তখন মনে হয় জীবনে যত কষ্টই থাক অন্তত বেঁচে তো আছি। এই রিয়ালিটি চেকটা মানুষকে ওই আত্মকেন্দ্রিক ভিকটিম মেন্টালিটি থেকে বের করে আনতে পারে। মানে যতক্ষণ বেঁচে থাকা যায় ততক্ষণ ওই মস্ত ডাগর পৃথিবীর সৌন্দর্য উপভোগ করার সুযোগ আছে। আমরা কিন্তু আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি।
এতক্ষণ ধরে এই যে এত ফিলসফি, এত বাস্তববাদ নিয়ে কথা হলো, এরপরে গিয়ে একেবারে শেষে কিন্তু মানুষের ইমোশন বা আবেগকে অস্বীকার করা হয়নি। এটাই এই রচনার সবচেয়ে বড় সৌন্দর্য। হ্যাঁ, বরং বলা যায় আবেগের একটা খুব সায়েন্টিফিক ব্যবহার দেখানো হয়েছে। কখনোই বলা হয়নি যে কষ্ট পেলে পাথরের মতো শক্ত হয়ে থাকতে হবে। একদমই না, রোবট হয়ে যেতে বলা হয়নি। বরং পরিষ্কার বলা হচ্ছে, খুব খানিকটে কেঁদে কেটে, অশ্রু ঢেলে ঘড়া ঘড়া, মনের সঙ্গ একরকমে করে নে ভাই বোঝাপড়া। এই যে ঘরা ঘরা অশ্রু ঢালার কথা, এটা তো কোনো দুর্বলতা নয়। না, এটা হলো ক্যাথারসিস। এই ক্যাথারসিসের মেকানিজমটা একটু বুঝতে চাই। সাধারণত তো কান্নাকে দুর্বলতা মনে করা হয়, তাহলে এটাকে সার্ভাইভাল গাইডের পার্ট করা হলো কেন? কারণ কান্না শুধু মানসিক নয়, এটা একটা বায়োলজিক্যাল বা জৈবিক প্রক্রিয়া। যখন তীব্র মানসিক চাপে থাকা হয়, শরীরে কর্টিসলের মতো স্ট্রেস হরমোন জমা হয়। মন খুলে কাঁদলে কান্নার মাধ্যমে সেই স্ট্রেস হরমোনগুলো রিলিজ হয়ে যায়। এটা স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমকে রিসেট করে। আচ্ছা। হ্যাঁ, এই রিসেটটা না হলে মনের সাথে কোনো বোঝাপড়া বা আপস করা সম্ভব নয়। জোর করে টক্সিক পজিটিভিটি দেখিয়ে সব ঠিক আছে বলার চেয়ে নিজের কষ্টটাকে স্বীকার করে কেঁদে নেওয়াটা অনেক বেশি স্বাস্থ্যকর। দারুণ একটা পয়েন্ট। কাদার পর মনটা হালকা হয়, আর তখনই আসে সেই আসল কাজটা। মনের সাথে বোঝাপড়া করার পর কি করতে হবে? তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই, কার সঙ্গে কতটুকুন তফাত হলো। এই অন্ধকার ঘরে প্রদীপ জ্বালানোটা তো কেউ এসে করে দেবে না। একদমই তাই। অন্ধকার ঘরটা হলো হতাশা আর ব্যর্থতার জায়গা। সেখানে বসে যদি অন্যদের সাথে তুলনা করা হয়, হ্যাঁ, ও আমার চেয়ে এগিয়ে গেল, ও কেন প্রমোশনটা পেল, আমাকে কেন ঠকানো হলো, ঠিক এইসব ভাবলে ওই অন্ধকারেই পড়ে থাকতে হবে। এইসব হিসেব নিকেশ, এই কতটুকুন তফাত হলো, এটা পুরোপুরি ভুলে দিতে হবে। কারণ নিজের প্রদীপ নিজেকেই জ্বালাতে হবে, আর এই নতুন করে শুরু করার দায়িত্বটা সম্পূর্ণ নিজের। একদম। তাহলে আজকের এই পুরো ডিপ ডাইভ থেকে যদি মূল টেকঅ্যাওয়ে বা শিক্ষার জায়গাগুলোকে সামারাইজ করা যায়, তবে 3টে অত্যন্ত শক্তিশালী পয়েন্ট উঠে আসে। প্রথম পয়েন্টটা কি? 1 নম্বর, জীবন অন্যায্য এবং অপ্রত্যাশিত। সবাই সবটা দেবে না, আর আমরাও সবাইকে সবটা দিতে পারবো না। মানুষের এই স্বার্থপরতা আর অসমতাকে একটা ইভলিউশনারি নিয়ম হিসেবে সহজে গ্রহণ করতে হবে। একদম ঠিক। আর দ্বিতীয় পয়েন্টটা হলো, যখন বিপদ আসবে বা সব ঠিক থাকা অবস্থাতেও কোনো বড় বিপর্যয় ঘটবে, তখন সেটাকে পার্সোনাল অ্যাটাক হিসেবে না দেখে প্রকৃতির একটা সাধারণ ঘটনা বা লুকিয়ে থাকা পাহাড় হিসেবে দেখতে হবে। হ্যাঁ, সেই পাহাড়ের সাথে ঘুষাঘুষি করে এনার্জি নষ্ট না করে পরিস্থিতিকে মেনে নিয়ে ভেসে থাকার চেষ্টা করতে হবে। আর 3 নম্বর, দুঃখের সময় বুক ফাটিয়ে কাঁদাটা কোনো দুর্বলতা নয়, এটা নার্ভাস সিস্টেমকে রিসেট করার উপায়। ঠিক। কিন্তু কান্নার পর নিজেকে ভিকটিম বানিয়ে অন্ধকারে বসে না থেকে অন্যদের সাথে তুলনা বন্ধ করে নিজেকেই উঠে দাঁড়াতে হবে। নিজের জীবনের প্রদীপ নিজেকেই জ্বালাতে হবে। এই শিক্ষাগুলো 1900 সালেও যেমন সত্যি ছিল, আজকের এই সোশ্যাল মিডিয়া আর কর্পোরেট ইঁদুর দৌড়ের অনিশ্চিত পৃথিবীতেও ঠিক ততটাই সত্যি। হ্যাঁ, একদম। বড় আজকের দিনে মানসিক চাপ আর প্রত্যাশার যে পাহাড় বয়ে বেড়াতে হয়, সেখানে এই দৃষ্টিভঙ্গিগুলো একটা চরম মানসিক রক্ষা কবচ হিসাবে কাজ করতে পারে। সত্যিই তাই। আজকের এই গভীর আলোচনার শেষে একটা চিন্তা উদ্দীপক প্রশ্ন ছেড়ে দিতে চাই। একটু ভেবে দেখার বিষয়, জীবনের সাম্প্রতিক কোনো ব্যর্থতা, মন কষাকষি বা বড় কোনো আঘাতের পর অবস্থাটা কেমন দাঁড়িয়েছে? এখনও কি সেই জলের তলায় লুকানো পাহাড়ের সাথে রাগ আর অভিমান নিয়ে খামোক্ষা যুদ্ধ করে চলা হচ্ছে, নাকি সেই ঘড়া ঘড়া কান্নার পর্ব শেষ করে মনের সাথে বোঝাপড়া অন্ধকার ঘরে নতুন প্রদীপ জ্বালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে? এই একটা প্রশ্ন সত্যি অনেক মনের জট খুলে দিতে পারে। ভাবার মতো একটা বিষয়। আজকের এই ডিপ ডাইভ আমরা এখানেই শেষ করছি। জীবনের এই রুক্ষ বাস্তবতার মাঝেও যেন সেই প্রদীপ জ্বালানোর শক্তিটা খুঁজে পাওয়া যায়। নতুন কোনো সোর্স ম্যাটেরিয়াল আর নতুন কোনো ইনসাইট নিয়ে আবার আমাদের আড্ডা হবে। ভালো থাকবেন।